শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল। লাবণ্য তোমাকেও শুভ সকাল। দেখো আজকে কিভাবে সবুজ ম্যাচ করেছে। সেটাই তো দেখছি, খুব চমৎকার ভাবে আসলে আজকে ম্যাচিংটা হয়েছে। আসলে চারিদিকে সবুজ এবং তোমার পাশে সবুজ গাছ এবং আমাদের অতিথির পেছনের সবুজ গাছ এবং সবকিছু মিলে সবুজে সবুজে আজকের পর্বটি হবে। এবং আজকের পর্বে অতিথি যিনি আছেন তিনিও চিরসবুজ এবং তিনি সবসময় রংকে ধারণ করেন, মুহূর্তকে ধারণ করেন এবং আমাদের মাঝে সবসময় সুন্দর জিনিসগুলো কিংবা সুন্দর ঘটনা বিষয়গুলোকে তুলে ধরেন, কারণ তিনি একজন আলোকচিত্রী। চলো জানিয়ে দাও কে আছে আজ আমাদের সঙ্গে। অবশ্যই দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন প্রথম ঘন্টায় আলোকচিত্রী সুমন ইউসুফ। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল সুমন। যেটি আমি বলছিলাম যে আপনি সুন্দর মুহূর্তকে ধারণ করেন, ইতিবাচকতাকে ধারণ করেন এবং আপনার কাজই হচ্ছে সেটা। ছোটবেলায় আসলে আপনি কিরকম ছিলেন? ছোটবেলায় আমি খুব অবাধ্য ছিলাম। আমি ঘরে থাকতাম না, আমি সবসময় বাইরে একা একা ঘুরে বেড়াতাম। সবুজ যেটা বললেন, আমি গ্রামে গেলেই আম্মা যখন গ্রামে নিয়ে যেত আমাদেরকে স্কুল শেষে ছুটিতে আর কি, তো তখন আমি গ্রামের বিভিন্ন অজানা পথ, যেই পথগুলো চিনি না, জানি না, কখনো যাইনি, সবুজ গাছপালা এগুলোর ভিতর দিয়ে একা একাই ঘুরে বেড়াতাম আর কি। মানে বাঁধনহারা গান। একদমই। ক ভাই বোন ছিলেন আপনারা? আমরা 5 ভাই, কোনো বোন নেই। আপনি কততম? আমি 4 নম্বর। এই যে একা একা ঘুরে বেড়ানোর জন্য আসলে কোনো বকাঝকা তো নিশ্চয়ই খেয়েছেন অনেক সময়, অনেকবার। কোনো ঘটনা বা কোনো স্মৃতি মনে পড়ে কিনা? স্মৃতি মনে পড়ে যে এই একা একা ঘুরতে যে আমার বয়স যখন 7 বছর কি 8 বছর, তখন আমি হারিয়ে যাই এবং সেটা গ্রামে একদম, মানে আমি আসলে দুপুরের দিকে বের হয়েছিলাম মনে আছে। তো আমি ওই ঘুরতে ঘুরতে এমন একটা রাস্তা দিয়ে চলে যাই, আমি আর ফিরতে পারছিলাম না বাড়িতে। এখন কোন রাস্তা, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে, তারপরে মানুষজন নাই রাস্তাতে অনেকক্ষণ। আমি মনে হয় কিন্তু আমি ভয় পাই নাই, আমি চুপচাপ ছিলাম, কিন্তু কাউকে বুঝতে দিইনি যে আমি যে হারিয়ে গেছি বা আমি ভয় পাচ্ছি। তো আমি অনেক স্মৃতি মনে করার চেষ্টা করলাম যে কিভাবে ফেরত যাওয়া যায়, আমি কোন পথে আসলাম কিভাবে। তো এই করতে করতে তারপরে 1-2 জনকে একটু জিজ্ঞেস করে একটু করে তারপর আমি পেয়ে যাই। কিন্তু আমার এই হারানোর ঘটনা কিন্তু আমার জীবনে পরেও কিন্তু অনেকবার হয়েছে। আমি প্যারিসে যেও হারিয়ে গেছিলাম, একদম 2.5 ঘন্টা পরে আমি আমার রেসিডেন্সি খুঁজে পাইছি, 2.5 থেকে 3 ঘন্টার মতন। তো এরকম কারণটা ছিল যে আমি যে মেট্রো দিয়ে যেই মিউজিয়ামে গিয়েছিলাম, আমি একটা ভুল মেট্রোতে উঠে গেছিলাম ফেরত আসার জন্য এবং একটা রং ডিস্টেন্সে চলে যাই এবং সেখান থেকে আমি একদম কমপ্লিটলি লস্ট। তো যার কারণে পরে অনেক খুঁজে টুজে একজনকে জিজ্ঞেস করে তারপর আবার ডেস্টিনেশনে ফেরত আসি। ছোটবেলা যখন ফিরে এসেছিলেন উত্তম মধ্যম তো নিশ্চয় পেতে একদম ভীষণ রকম। পড়াশোনা কেমন ছিলেন? পড়াশোনায় খুবই অমনোযোগী, খুবই ফাঁকিবাজ, একদমই পড়তে ইচ্ছা করতো না। আর আমার শুধু এমনিতে একাডেমিক্স বই বাদে আমার অন্য বই পড়তে ইচ্ছা করতো এবং এইটা আমার মানে অন্য যে কোনো বই, ঘরে যাই থাকে, একদম গল্পের বই, প্রবন্ধ বা অন্য কোনো মানুষ, বিশেষ করে আমি অনেক মানুষ সম্পর্কে জানার আমার খুব ইচ্ছা ছিল। যেমন আমার ভাই আমাকে একবার একটা বই ছোটবেলা আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন দিয়েছিল, সেটা হচ্ছে বিজ্ঞানীদের জীবন। মানে প্রায় 10 জন বিজ্ঞানী, মানে নিউটন থেকে শুরু করে যারা তাদের তারা ছেলেবেলা থেকে বড় কিভাবে হলো এরকম। এই বইটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে এবং তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে আসলে মানুষ সম্পর্কে জানাটা খুব জরুরি। এবং আমাদের রাঙা সকল অনুষ্ঠানের বৈশিষ্ট্য কিন্তু তাই, আমরা মানুষকে জানবার চেষ্টা করি, পড়বার চেষ্টা করি। আপনার সম্পর্কে তো কিছু তথ্য জেনেছি, সেগুলো একটু জানিয়ে আসি, তারপর আবার জানবো। অবশ্যই। দর্শক, আমাদের আজকের অতিথি সুমন ইউসুফ বাংলাদেশের একজন গুণী আলোকচিত্রী এবং শিল্পী, যিনি মানুষের জীবন, সংগ্রাম এবং প্রকৃতির বাস্তব রূপকে তার লেন্সে ধারণ করেন। বিশ্ববিদ্যালয় পড়বার সময় থেকে সাংবাদিকতা এবং ফটোগ্রাফির প্রতি তার আগ্রহ জন্মায়। 2001 সালে কাক নামে একটি প্রতিষ্ঠান থেকে ফটোগ্রাফির উপর কোর্স করে তিনি পেশাদার আলোকচিত্রী হিসেবে যাত্রা শুরু করেন।
2005 সালে মোরশেদুল ইসলামের খেলাঘর চলচ্চিত্রে স্থির আলোকচিত্রী হিসেবে কাজ করে তিনি আলোচনায় এসেছিলেন। 2014 সালে ফিলিপাইনের আতিনিও দে ম্যানিলা বিশ্ববিদ্যালয় থেকে আলোকচিত্র সাংবাদিকতা বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তার কাজ প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো, দ্য গার্ডিয়ান, স্মিথসোনিয়ান, রয়টার্স সহ নানা আন্তর্জাতিক মাধ্যমে। তিনি জীবন, সংগ্রাম ও জল এবং নভেম্বরে প্যারিস এই শিরোনামে একক প্রদর্শনীর জন্য প্রশংসিত হন। 2015 সালে ফ্রান্সের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক ফটো প্রতিযোগিতায় প্রথম পুরস্কার সহ আরও অনেক আন্তর্জাতিক পুরস্কার তিনি পেয়েছেন। ফটোগ্রাফি বিষয়ক তার বই নোমার্স প্রকাশিত হয় 2017 সালে এবং আয়না কথা প্রকাশিত হয় 2020 সালে। চলুন তার কাছে আবার ফিরি। এর বাইরে আরো একটি গুণের কথা আমি বলিনি, পিয়ানো শেখাচ্ছেন এখন সবাইকে, সেটি নিয়ে অবশ্যই আসবো। তবে ছোটবেলার গল্পে আবার ফিরি, বাবা মার প্রসঙ্গে একটু জানি। তারা আপনার জীবনে কতটা প্রভাব ফেলেছে আসলে, এবং তাদের কথা তো আপনি শুনতেন না, কিন্তু এখন তাদের কোন কথাগুলো আপনি সবসময় মাথায় রাখেন? বিশেষ করে আমার মায়ের, আব্বা খুব চাকরিজীবী ছিলেন, সরকারি চাকরিজীবী, এবং আব্বা একটা ডিসিপ্লিনের মধ্যে জীবন অতিবাহিত করতেন। কিন্তু আম্মার কিছু জিনিস ভালো লাগতো, যেমন আর্লি ঘুমাও, একটু তাড়াতাড়ি সকালে ভোরে ওঠো। হ্যাঁ, তারপর আব্বার একটা বিশেষ জিনিস ভালো লাগতো, যে এটা প্রায় আমার হতো, যে সকালে ঘুম ভাঙতো কোরআন তালাত শুনে। আব্বা সকালে নামাজ পড়ে কোরআন তালাত করতো, এবং আব্বার কণ্ঠ ছিল অত্যন্ত সুন্দর এবং খুবই ভালো লাগতো। এটা একটা অসাধারণ স্মৃতি। আমার যদি রেকর্ডার বা আমি যদি মানে ওই সময় তো এগুলো ছিল না, যদি থাকতো আমি তাহলে রেকর্ড করে রাখতে পারতাম। তো আমার তখন মনে হয়েছে যে এই যে একটা ব্যাপার, এই যে ভোরে ওঠা, মানে আসলে অন্যদের জীবনে যে তখন দেখতে পারলাম, এই যে বললাম যে মানুষ সম্পর্কে জানতে ইচ্ছা করে, তো তখন দেখলাম যে ভোর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে জীবনে যদি, মানে আমি বলছি না যে সফলতা বা অন্য কিছু না, কিন্তু আসলে নিজেকে সঠিকভাবে একটা জায়গায় নিয়ে যেতে হলে ভোরে ওঠাটা ভীষণ জরুরি। কারণ ভোর হচ্ছে মানুষের শক্তি। একটা মানুষকে চিন্তার জায়গায়, মননের জায়গায়, তার প্রকাশের জায়গায় ভোর মানুষকে তৈরি করে। খুব সুন্দর কথা বললেন। কিন্তু হয় না যে শিল্পী সাহিত্যিকরা সবসময় দেখা যায় যে একটু রাত করে ঘুমায়, দেরি করে ওঠে। হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এইটা আমারও কিন্তু এই অভ্যাস ছিল। আমার মানে আমি ছিল বলতে আমি আমার যৌবন, মানে আমার কর্মজীবনে ঢোকার আগের যে সময়টা, মানে এলোমেলো, অনেক রাতে ঘুমানো, দেরি করে ওঠা। আমি যখন কর্মজীবন শুরু করলাম, আমি দেখলাম যে আমাকে এটা রিভার্স করতে হবে, নাইলে আমি আমার কাজটা করতে পারবো না ঠিক মতন। এবং তাই কিন্তু হয়েছে। আমি প্রায় আমি যদি বলি ভোরে ওঠার অভ্যাস আমার প্রায় 17-18 বছর। তো আমি প্রতিদিনই, যেমন আজকেও আমি ভোরে উঠে আমি হাঁটতে গিয়েছিলাম, এবং হাঁটতে যাই, আমি সকালে হাঁটি, এটা একটা আমার রেগুলার রুটিন। তো তখন আমার কাছে মনে হয়েছে যে এই শিল্প সাহিত্য, শিল্পী মানেই দেরি করে উঠবে, দেরিতে ঘুমাতে যাবে, এইটা একটা বাহানা। এটা একদম, এইটা হলো যে আপনি যদি শিল্পী যদি হতে চান সত্যিকার অর্থে, আপনাকে কমিটেড হইতে হবে। তো কমিটেড হইলে আগেই আপনাকে দিনের সাথে সাথে জীবনকে শুরু করতে হবে। লাবণ্য, তুমি আমার দিকে তাকালা কেন? মানে আমাদের কমন পড়েছিল। আসলেই তাই, যে আমরা আসলে কাজের তাগিদে বলি বা একটা অভ্যাস হয়ে যায় রাত জেগে থাকা, তারপর আসলে দিন শেষে আমাদের নিজেদের ভালোটা নিজেদের জন্য আসলে খুঁজে নিতে হবে। আমরা একটু আপনার সম্পর্কে যখন জানছিলাম, আপনার ক্যাডেট কলেজে পড়ার একটা ইচ্ছে ছিল, সেই গল্পটা একটু আপনার কাছ থেকে। সেটি না হতে পারার কারণে আপনার জীবনে একটা বড় টার্ন নিয়েছিল। মানে এইটা হলো যে আমার আব্বা ভীষণভাবে চেয়েছিলেন যে আমাকে একটা, মানে আমরা তো পাড়া মহল্লায় বড় হয়েছি, তো আব্বা চেয়েছিলেন যে একটা ভালো স্কুলে দিবে। তো আমাকে নিয়ে প্রথমে আইডিয়াল স্কুলে পরীক্ষা দেওয়া হলো, আমি টিকলাম না, মতিঝিল আইডিয়াল। তারপরে দেওয়া হলো শাহিন কলেজ। শাহিন কলেজ দেখে আমার খুবই পছন্দ হইলো, এটা তো আবার আর্মিরা চালায়, এটা খুবই তো এইটা তো আমি টিকলাম না। এরপরে আব্বা করলো কি, আমাকে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যেটা কুমিল্লায়, ওখানে। তো ওইখানে যে কেমনে কেমনে যেন আমি মানে চান্স পেয়ে যাই, এটার একটা বড় কারণ ছিল যে ইস্পাহানি স্কুলটা খুব সুন্দর, ওর সামনে খেলার মাঠ, এবং আমার মূল উদ্দেশ্য ছিল যে আমি এখানে খেলবো। আমি খুব ফুটবল খেলতাম, আমার খুব ফুটবল খেলা খুব পছন্দ ছিল, এবং ইস্পাহানি স্কুলের ঠিক এখনো গুলো দেখবেন সামনেই দুইটা বড় বড় ফুটবল খেলার মাঠ, একদম মানে স্টেডিয়ামের মতন। তো এইটা দেখে আমি তখন সিদ্ধান্ত নিই যে যাই হোক আমি এখানে পড়বো। তো ভর্তি হই। 2 বছর যেতে না যেতে আমি যে এত হোমসিক, মানে আমি যে এত ঘরকুনো, এটা আমার জানা ছিল না তখন। তো আমি ক্লাস 6-এ যাই। তো আমি তখন মানে যত দিন যাচ্ছিল আমি নিজেকে এখানে রাখতে পারতেছিলাম না। আমি খুব কান্নাকাটি করতাম, আমি মানে বাসার জন্য খারাপ লাগতো, বিশেষ করে আম্মার জন্য। তো 2 বছরের মাথায় তারপর আব্বা বাধ্য হয় আমাকে ফেরত নিয়ে আসতে।
মানে ক্লাস 6 থেকে 7 এরকম। বোনেরা বোনের সুন্দর, শিশুরা মাতৃ কোলে, মায়ের কোলে ফিরে এসেছিলেন। তারপরে জীবন নিয়ে আসলে কি ভাবতেন? এই যে ফটোগ্রাফার হিসেবে আপনাকে পরিচয় করে দিচ্ছে, তখন কি এই ব্যাপারগুলো আপনার ভেতরে ছিল? একদমই না। আমি প্রথমে, আমার মনে আছে যে আমি ক্লাস 5-এ যখন পড়ি, আমি হঠাৎ করে আমার মনে হলো যে আমি গল্প লিখবো। আচ্ছা। আমি কিছুই জানি না যে কিভাবে লেখে, ভাষা জানি না, কোনো কিছু জানি না। তা আমি লিখতাম, আমি এমনি মানে একটা কিছু কল্পনা করতাম, করে আমি গল্প লিখতাম। তো এই গল্প লেখা করলো কি, আমার ভাই আমাকে বললো যে পড়াশোনা ফেলে এগুলো করছো, এগুলো করে তো তোমার পড়াশোনা ক্ষতি হবে, তুমি এগুলো কেন করতেছো? তো আমি ভয় পেয়ে গেলাম, আমি মনে করলাম যে আচ্ছা তাহলে তার মনে হয় এটা সময় না। তো কিন্তু আমার ভিতরে না তখন থেকেই একটা মানে এনার্জি কাজ করতো, যে এনার্জিটা মানে কিছু একটা করো, একটা নতুন কিছুর সাথে যুক্ত হও, একটা নতুন কিছুর সাথে করো। তো যার ধারাবাহিকতাই আমাকে মনে হয় যে ফটোগ্রাফিতে এনেছে, যেটা আমি 2001 সালে শুরু করি। যেটা আমার মনে হয়েছে যে আপনি গল্প বলতে পছন্দ করতেন, সেটা তখন এবং এখনো। তখন হয়তো কলম দিয়ে এবং এখন ক্যামেরা দিয়ে। তখন কি আপনার, যেটা আপনি বলছিলেন যে অনেক বই পড়তেন, সেই সময় কোন ধরনের বই পড়তে সবচেয়ে বেশি ভালো? প্রিয় লেখক কারা ছিল সেটা একটু জানতে চাই। আমার প্রথম দিকে একদম যদি বলি, প্রথমে তো হুমায়ুন আহমেদ আমার একদম মানে আমার প্রথম লেখক বলেন হুমায়ুন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, ওনাদের লেখা দিয়ে। তারপর আমি একটু ক্লাসিক পড়া শুরু করলাম, বঙ্কিম, বিভূতিভূষণ ওনাদের। তারপরে একটা সময় যে আমি একটু ওই যে ভ্রমণ কাহিনী, বিশেষ করে রবীন্দ্রনাথের যে জাপান যাত্রী বা তার ইউরোপ যাত্রী, এই ভ্রমণ কাহিনী পড়ার পরে আমি আবার একদমই চলে গেলাম তখন এই ভ্রমণ কাহিনী নিয়ে নিয়ে যে ধরনের গল্প। এবং এইটার সাথে সাথে তখন আবার আমি ছোট গল্পের প্রতি বেশি আগ্রহ হলো। যেমন সত্যজিৎ রায়ের ছোট গল্প আমার ভীষণ ভালো লাগলো, মানে অন্যরকম। মানে আমার কাছে মনে হলো যে ছোট গল্পতে যে এত শক্তি, এটা আসলে মানে বলা খুবই কঠিন। মানে এটা আসলে খুবই একটা মানে অদ্ভুত ব্যাপার যে একটা বড় উপন্যাসেও এতটা শক্তি থাকে না যতটা একটা ছোট গল্পে থাকে। অল্প কথা বড় আবেদন। একদমই তাই, একদমই তাই। একদম শুরুতে বলেছিলেন আপনি একটু অবাধ্য ছিলেন এবং পরিবার থেকেও একটা পড়াশোনার জন্য একটা প্রেশার ছিল। আপনি সে সময়টা কি প্রেশার ফিল করতেন, বা কি মনে হতো ছোটবেলাটায় আসলে পড়াশোনা করতে ভালো লাগছে না, বা এই যে আজকের আপনি হয়ে ওঠা একটা গল্প রয়েছে, সেটা নিয়ে জানতে চাই সবকিছু মিলিয়ে। এইটার আমার এখন যে অনুভূতিটা হয়, আমি এই সময়ে এসে যদি ভাবি যে আজ থেকে তো এটা প্রায় 30-35 বছর আগের কথা, তো আমার মূল সমস্যাটা হলো আমি না মানে কোনো ছকে বাঁধা জীবন বা এই যে একাডেমিক্সের যেই প্রসেসটা, আমি এইটার ভিতর দিয়ে আমি নিজেকে মানে খাপ খাওয়াতে পারতাম না। একটা মানুষকে তো পড়াশোনা করতেই হবে, একটা মানুষকে একটা মানে একটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা কমপ্লিট করা লাগে, তাকে একটা জায়গায় পৌঁছতে হলে। আমি সেটা মাথায় থাকতো, কিন্তু আমি হয়তোবা আমি জানি না কি কারণে, এখন বলতে পারবো না, কিন্তু আমার কিন্তু মনে হইতো যে এইখানে প্রসেসটা ঠিক নাই। এটা হতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থা, এটা হতে পারে আমাদের বেড়ে ওঠার যে পদ্ধতি বা আমাদের পারিবারিক যে গ্রুমিং, এগুলোর উপরে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে পড়াশোনাটা হয়ে যাবে, কিন্তু মানে জীবনে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেটা আমি মানুষ হিসেবে নিজেকে সার্থক মনে করতে পারি। যদিও এটা অনেক কঠিন, কিন্তু আমাকে চেষ্টাটা তো অন্তত করতে হবে। যেই কারণে আমি কখনো লেখালেখি, কখনো এটা সেটার সাথে আমি যুক্ত থাকতে চাইতাম। কিন্তু আবার এটার সাথে সাথে যখন আমি ফটোগ্রাফি শুরু করলাম, তখন আমি প্রতিনিয়তই দেখতেছি যে আসলে এইটাও তো পড়াশোনার বিষয়, এখানেও তো পড়াশোনা ছাড়া কোনো উপায় নেই। কারণ অনেক পড়তে হবে, আমাকে অনেক কিছু জানতে হবে, নাহলে তো আমি ওই ছবি তুলতে পারবো না। তো তখন থেকেই আমার আস্তে 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 মানে কি বলে যে প্রফেশনাল মানে রিলেটেড যে পড়াশোনাটা, সেইটা শুরু হয়। এই তাড়নাটা কবে এসেছিল? মানে প্রথম যদি আমি জিজ্ঞেস করি যে ক্যামেরা হাতে নিয়েছিলেন কবে? আমি 2001 সালে। কাক যখন হ্যাঁ, আমি 2001 সালে। এবং এটা অত্যন্ত একটা মানে মজার ব্যাপার, একটা মানে আমি এমনি ছবি তুলতাম, শখেই ছবি তুলতাম প্রথমে। এবং আমার প্রথম ক্যামেরা ছিল মিনলটা, এবং সেই ক্যামেরা ছবি তুলতে তখন আমার কাছে একটা মনে হলো, কে কিনে দিয়েছিল? বাবা? না, এটা কেউ কিনে দেয়নি আমাকে। যেটা হয়েছিল, আমি একটা পত্রিকা অফিসের আমাদের কিছু বন্ধু মানুষ, মানে বড় ভাই, ওরা আমাকে বলেছিল যে তুমি মনে হয় ছবি তুলতে পারবা, তুমি ছবি তোলো। এমনি মানে আমি কিন্তু কিছুই জানি না, তাই বললাম না আমি এটা পারবো না। বললো যে না তুমি করো না, তুমি যেহেতু লেখো তুমি পারবা। তখন আমি লিখতাম, তখন আমি অল্প অল্প ছোট ছোট স্টোরি এরকম। তো তখন আমি করলাম কি, শখে ছবি তুলতে গেলাম। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম যে রাস্তায় ক্যামেরা নিয়ে ছবি তুললে, এটা 2001 সালের কথা বলতেছি,
মানুষজন তাকায় থাকে মনে করে সেলিব্রিটি কিছু একটা। তো এইটা আমাকে খুব ইমপ্রেস করলো যে আর এটা তো একটা দারুণ ব্যাপার, এটা তাকায় থাকে। তো তখন আমি ভাবলাম যে তাহলে ছবি তুলবো। আমি 6 মাস নিজে ছবি তুললাম, নিজে নিজে বিভিন্ন জায়গায় ঘুরতাম, ঢাকার বিভিন্ন জায়গায় যেতাম, ছবি তুলতাম। তারপরে মনে করলাম যে এইটার প্রশিক্ষণ নেওয়া দরকার। আচ্ছা, এইটাকে যদি আমি কর্মজীবনে হিসেবে নিতে চাই তাহলে এটা সম্পর্কে আরো জানতে হবে। তখন আমি কাকে যাই, আহমদ সফার বাড়িতে, এটা বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাশে, 2001 সালের ঠিক নভেম্বর কি ডিসেম্বরে, এবং 2002 সালের ফেব্রুয়ারি মাসে ওদের একটা 2.5 মাসের একটা কোর্স শুরু হয়। সেই কোর্সে যে তখন দেখলাম যে ফটোগ্রাফি একটা মহাসাগর, হ্যাঁ, এবং এর কোনো কুল কিনারা নাই। তো যাই হোক, ওইখানে মোটামুটি কোর্সটা ছিল একটা পুকুরের মতন। আমি সেই পুকুরে একটু নিজেকে মানে একটু দাপাদাপি করলাম, অনেক ফটোগ্রাফাররা আসলো, তাদের সাথে পরিচয় হলাম, কথা হলো, অনেক লিজেন্ড ফটোগ্রাফাররা তখন যারা যারা ছিলেন বাংলাদেশের অনেক কিছু জানলাম, ফটোগ্রাফির হিস্ট্রি জানলাম, স্কুলগুলো কোথায় এগুলো জানলাম। জেনে তারপরে আমার কাছে তখন সবসময় মনে হতো যে এইটা নিয়ে বাইরে পড়া উচিত, মানে দেশের বাইরে বিভিন্ন কোনো একটা ইনস্টিটিউটে বা, কিন্তু তখন তো আসলে গুগল অতটা জনপ্রিয় ছিল না, আমরা অত ইনফরমেশন পেতাম না, এটা একটা বড় প্রবলেম ছিল। তো আমরা আস্তে আস্তে তখন আমি কিন্তু আমার মনের মধ্যে ইচ্ছাটা ছিল যে আমি পড়বই, কিন্তু এর পাশাপাশি আমি প্রফেশনাল কাজ শুরু করি, আমি মানে আয় করা যেটাকে বলে। তো এই আয় করতে যে আমার প্রথম মানে অ্যাসাইনমেন্ট যদি বলি, মোরশেদুল ইসলামের খেলাঘর সিনেমা, হ্যাঁ, এইটা হলো যে এটা অবশ্য আমার নিজের একটা মানে ইচ্ছা ছিল যে ফিল্মে পুরো ইউনিট কিভাবে কাজ করে এইটা দেখার জন্য। তো এইটার এরকম প্র্যাকটিক্যালি আর পাওয়া যাবে না। তো তখন আমি মোরশেদ ভাইয়ের সাথে কথা বললাম এবং উনি তখন একটা কল দিল যে কে ছবি তুলতে চায় এরকম। তো আমি পোর্টফোলিও সাবমিট করলাম, অনেকেই করলো, আমি পরে সিলেক্ট হলাম। সিলেক্ট হওয়ার পরে আমরা 20 দিন অ্যাক্টররা যেরকম অডিশন দিয়ে সিলেক্ট হয় একদম ওইভাবে আমরা নারায়ণগঞ্জের পানামনগরীতে 20 দিন টানা 20 দিন ওখানে ছিলাম। এবং তখন কিন্তু আমার একটা ফিল্ম ক্যামেরা ছিল, এবং সেই ছবি তুলতে যে আমার কি ভয়, এবং এইটা আরেকটা অধ্যায়। মানে আমার মনে আছে ক্যামেরাম্যান ছিলেন অপু রোজারিও, উনার যে লাইট সেন্স এত দুর্দান্ত, এবং উনি যখন লাইট করতো আমি তখন আগে বোঝার চেষ্টা করতাম যে কোথায় কি করতেছে। এবং উনি ক্যামেরাতে তো ফিল্ম স্টাইলগুলো কি হয়, ক্যামেরা, সিনেমার ক্যামেরা যেখানে তার পাশেই ছবিটা তুলতে হয় দাঁড়িয়ে, একদম সেম মানে স্ক্রিনের। তো আমি মানে ফিল্ম ক্যামেরা আমার নিকনের FM2, তখন ফিল্মে আমি 20 রোল কি 25 রোল ফিল্ম নিয়ে আমি ওখানে গিয়েছিলাম, এবং প্রত্যেকটা ছবি তুলতাম আর আমার বুক ধুকপুক করতো, আমার মনে হয় যে ছবি মনে হয় নাই, মানে উঠে নাই, সবসময় এটা মনে হইতো। তো যাই হোক, 10 দিন যাওয়ার পরে আমি মোরশেদ ভাইকে বললাম যে আমার মনে হয় যে যা তোলা হয়েছে একটু ঢাকায় যেয়ে ডেভেলপ করে একটু কন্ট্যাক্ট শিট দেখা দরকার, কারণ তাতে আমিও একটু নিশ্চিত, কারণ তখন তো আমিও ছাত্র, মানে আমি তো নতুন কাজ আমার একদম। তো মোরশেদ বললো হ্যাঁ ঠিক আছে তুমি যাও, তাহলে যাও নিয়ে আসো। তা আমি পরে ঢাকায় যাই, ঢাকায় যে কন্ট্যাক্ট শিট করে তো আমার মাথা নষ্ট, এত দুর্দান্ত ছবি, মানে আমি আমার নিজের কথা বলতেছি না, কিন্তু আমি তখন বুঝলাম যে তার মানে আমার লাইট মিটারিং এগুলো আমার মানে একটা রপ্ত হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, তো ওই কাজের থেকে আমার তখন মানে বুঝলাম যে না, তারপরে তো একটা ডিজিটাল এরা শুরু হয়ে গেল। ডিজিটাল যখন আসলো তখন তো ছবি তুলে দেখতেছি যে কি উঠতেছে, তখন তো কনফিডেন্ট আরো বেশি। এবং তখন আমার কাছে মনে হলো যে টেকনোলজির চাইতে আসলে যেটা বেশি জরুরি ফটোগ্রাফিতে, সেটা হচ্ছে ফিলোসফিক্যাল পড়াশোনাটা। একদম, ওটা আমি জানতে চাচ্ছিলাম, মানে প্রযুক্তির কারণে তো আমরা অনেক কিছু এগিয়ে গিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন আসলে কোন ছবিগুলো। তারপর আপনি কি আগের প্রযুক্তির কিছু মিস করেন, কিংবা আগের সময়? অবশ্যই, আমি ডার্ক রুম ভীষণ মিস করি। আমি এখনো মানে ডার্ক রুমের সে অন্ধকার, কেমিক্যালসের গন্ধ, পেপারের গন্ধ, হ্যাঁ, তারপরে সেই একটা স্বেচ্ছাতে পরিবেশ, একদমই, হ্যাঁ, এনলার্জারের সেই কমলা রঙের আলো, হ্যাঁ, তারপরে একদম ডার্কের মধ্যে অন্ধকারে আমি স্টপ বাথ করতেছি, মানে ফিল্মটাকে ডেভেলপ করতেছি, কিছুই দেখা যাচ্ছে না কিন্তু একদম। তো এটা হয় কি, অভ্যস্ত হয়ে যায়। তো আমরা তো এরকম দিনের পর দিন করতাম, অন্ধকারে কোথায় কি রাখছি ওই হিসাব মানে একটা অভ্যাস হয়ে গেছিল যে কোনটা কোথায় আছে। তো ওইটা ভীষণ রকম মিস করি। ধরেন এখনের জেনারেশনে যারা ফটোগ্রাফি করতে আসতেছে তাদের তো ডার্ক রুম এক্সপেরিয়েন্স নাই। এবং পাশাপাশি এই যে যেটা হুটহাট করে ছবি তুলছি আমরা, আমাদের এই যে 36টা রিলের ভয় নেই, এই কারণে হয়তো আপনি যেটা বলছিলেন দার্শনিক জায়গাগুলো হয়তো সবসময় আসলে সজাগ থাকে না, যেটা আপনারা সবসময় একটু ভেবে একটু সবকিছু মেপে, যেটা আপনি বলছিলেন মিটার, লাইট সবকিছু মিলে করতেন। একদম ওইটার মানে ওই সময়টাতে মানে বেশি চ্যালেঞ্জ ছিল মানে আমার ছবিটা ঠিকমতো উঠছে কিনা এবং প্রসেস।
তো এই অধ্যায়ে পার করতে আর এখানের ফিলোসফিক্যাল আমি কি চিন্তা করব, তারপরেও একটা সেন্স তো ডেভেলপ হয় ডে বাই ডে। একটা ফটোগ্রাফার যখন ছবি তুলতে থাকে, তার পারিপার্শ্বিকতা, তার পড়াশোনা, জানাশোনা সবকিছু মিলিয়ে সে একটা জায়গায় যে তার একটা কি বলে এস্থেটিক্যাল যে ডেভেলপমেন্ট, এটা তার হয়ে যায়। এবং তখন এটা একটু এমফেসাইজ করে তার পড়াশোনাটা, তো ওইটা বেশি জরুরি, যেটা আবার ডিজিটাল যুগে এসে সবচেয়ে বেশি সুযোগ আসছে। যেমন আমার কাছে মনে হয়েছে, আমি যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি, তো তখন তো আমি ওখান থেকে কিন্তু আমাকে ওরা কোনো টেকনোলজিক্যাল কিছু জানতে চায় নাই। ওরা আমাকে সিম্পলি বলছে যে তুমি তোমার একটা কাজের পোর্টফোলিও পাঠাও, আর তুমি কেন স্কলারশিপটা চাও এবং তোমার উদ্দেশ্য কি, তুমি স্কলারশিপটা শেষ করে কি করবে, এই তিনটা জিনিস ওরা খালি আমার কাছে জানতে চাইছে। তা আমি সেইভাবেই কিন্তু আমি লিখে টিখে আমি ছবি পাঠাইছি এবং তারপর আমি কিন্তু স্কলারশিপটা পাই। তো তখন আমার কাছে মনে হয়েছে তার মানে কিন্তু যে এই যে কারিগরি যে ব্যাপারগুলা, এগুলার নিয়ে আর মাথা ঘামানোর সময় নেই। এখন আসলে বেশি মাথা ঘামাইতে হবে যে ফিলোসফিক্যাল জায়গাটা, আমি যেই বিষয় নিয়ে কাজ করতে চাই সেই বিষয়টার সম্পর্কে আসলে আমি কতটুকু জানি এবং সেই বিষয়টাকে আমি আমার কাজের ভিতর দিয়ে কতটুকু আনতে পারতেছি, এটা বিষয়। স্কলারশিপটা কবে পান? 2014 তে। জি। আচ্ছা, তো খেলাঘরের কথা বলছিলেন, সেটা তো আসলে একটা প্রজেক্ট বেস আপনি কাজ করছিলেন, কিন্তু প্রথম আর কি ফুল টাইম চাকরি কোথায়? ফুল টাইম চাকরি যদি হয়, সেটা হচ্ছে আমার প্রথম জব হলো ব্র্যাক। আচ্ছা, আমি ব্র্যাকে জয়েন করি 2010-এ এবং তখন ব্র্যাক একটা এক্সপেরিমেন্ট চালায়। তারা মানে তাদের ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলো বিভিন্ন বাইরের ফটোগ্রাফারদের দিয়ে ছবি তোলাইতো। তো তখন তারা ভাবলো যে তারা যদি একজন ইনহাউস ফটোগ্রাফার মানে নেয়, তাহলে সে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলো সে কভার করবে। তো ওইভাবেই তখন ব্র্যাকে আমি যোগ দিই এবং আমি ব্র্যাকের আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এই 3 জায়গায় কাজ করি। আচ্ছা, এই জায়গাটা একটু জানতে চাই। মোটামুটি আলোকচিত্রী হয়ে ওঠার গল্পই শুনছি, পরিবারের সাপোর্ট কেমন ছিল তখন? প্রথমে তো বাবা মায়ের সংসারে যখন ছিলাম তখন তো ছিলই না। তারপর আমাকে আম্মা অনেক ইয়ে করছে, কারণ আম্মাকে আমি একভাবে বুঝাইতাম যে দেখো এই জিনিসটা একটু সময় দিতে হবে, মানে এটা থেকে অত দ্রুত আর্ন করা যাবে না। হ্যাঁ, এটা তো চাকরি না, কিন্তু মানে একটু দক্ষতা অর্জন করলে একটু ইয়ে বাড়লে তখন সময় দিলে হবে। তো যেই কারণেই আমার মনে আছে যে আমার যে এই যে প্রথম ক্যামেরা আমি মানে কেনা ক্যামেরা অর্থ দিয়ে, সেটা হচ্ছে নিকনের FM2। এই ক্যামেরাটা কেনা ছিল আম্মার বাবার যে সম্পত্তি মানে জমি যেটাকে বলে, আম্মার একটা জমি ছিল, সেই জমি তখন আম্মা 2005-এ বিক্রি করে দিল। 5-এ কি 4-এ আর কি, হ্যাঁ, বিক্রি করে সেইখান থেকে আমাকে আম্মা এই ক্যামেরা কেনার পুরো টাকাটাই আম্মা কিন্তু ওইখান থেকে দিল। এবং আমি কিন্তু তখন মানে আম্মাকে এইটুকু মানে নিশ্চিত করেছিলাম যে তুমি মনে করো না যে এটা বৃথা যাবে, এটা কাজে লাগবে, কিন্তু একটু সময় লাগবে দেখবা। হ্যাঁ, তো তাই কিন্তু হয়েছে। আমি যখন স্কলারশিপ পাই, আম্মা কিন্তু প্রচন্ড বিস্ময় হয় যে এই বিষয় নিয়ে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো 2010-এ আমার যখন ফার্স্ট ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট আমার প্রথম হয় পাকিস্তানে। আচ্ছা, তো পাকিস্তানে আমি যখন যাই, আম্মা ঠিক বুঝতেছে না যে মানে ছবি তুলতে মানুষ, আম্মা তো একটু আগের সময়ের মানুষ এবং ওনারা তো এত কিছুর সাথে ইনভলভ ছিল না। তো আম্মা বলতেছে ওই দেশে কি ফটোগ্রাফার নাই, ওই দেশে এই দেশ থেকে ওই দেশে ছবি তুলতেছে। তা আমি বললাম এটা আমি একা না, এরকম অনেক ফটোগ্রাফার সারা পৃথিবী চষে বেড়ায়, হ্যাঁ, যে তারা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় ছবি তোলে। তো এই এক্সপিরিয়েন্স গুলো খুব ইন্টারেস্টিং ছিল আমার জন্য। মায়েদের সারল্যগুলোই আসলে এক ধরনের আশীর্বাদ। একদম সত্যি, একদমই তাই। আপনার প্রথম প্রদর্শনী কবে হয়েছিল? আমার প্রথম প্রদর্শনী হয় 2014-তে আলিয়াস ফাসেজে। আচ্ছা, জি। সেটা কেমন এক্সপেরিয়েন্স ছিল? বলছিলাম ওইটাই ছিল ওই যে লাইফ স্ট্রাগল এন্ড ওয়াটার, জীবন সংগ্রাম ও পানি, এইটা আর কি। তো এইটা ছিল আমি 2012 সাল থেকে নদী নিয়ে কাজ শুরু করি। মানে তখন আসলে কি এটা তো এখনো সারা পৃথিবীতে ক্লাইমেট চেঞ্জ একটা বড় ইস্যু, মানে বছর বছর এটার একটা বিভিন্ন ধরনের ইয়ে আসে। তো ওই সময়টাতে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কি করব ভাবছিলাম। তখন আমি দেখলাম কি নদী একটা বড় অংশ জলবায়ু পরিবর্তনের সাথে, বাংলাদেশের ক্ষেত্রে আর কি। তো তখন আমি রাজশাহীর পদ্মা নদী ছবি তোলা শুরু করি এবং প্রথম দিকে খুব বেশি দিন না, 6 মাস ছবি তুলি। 6 মাস ছবি তোলার পরে আমি একটা ছোট্ট নমিনেশন পাই, সেটা হচ্ছে নেদারল্যান্ড থেকে জুপসওয়ার্ট মাস্টার ক্লাস নামে। ওইটা ওয়ালপ্রেস ফটো ফাউন্ডেশন ওরা চালায়। ওইখানে হচ্ছে পৃথিবীর ইয়াংগেস্ট ফটোগ্রাফারদেরকে ওরা বিলো 30-র নিচে যারা, তাদেরকে ওরা সিলেক্টেড করে। হ্যাঁ, এর মধ্যে ওরা মানে যারা পটেনশিয়াল, যারা তো আমি ওইখানে এই নমিনেশনটা পাই। তো তখন আমার একরকম
কনফিডেন্ট বাড়ে যে আমি এটা নিয়ে আরো কাজ করতে চাই। তো তখন আমি আরো যখন শুরু করলাম, ওই সময়ে আমার মনে আছে যে আলিয়াস ফ্রেসার্সের তখন যিনি ডিরেক্টর ছিলেন, উনি তখন একটা কম্পিটিশন করলো ফ্রান্স থেকে, এবং এই ছবি দিয়ে আমি ওই কম্পিটিশনে প্রথম পুরস্কার পাই। তো পাওয়ার পরে উনি তখন বলল যে তোমার ছবিগুলো তো খুব হয়েছে, আমরা একটা এক্সিবিশন করতে চাই, চলো। তো আমি ছবি জমা দিলাম, দেওয়ার পরে 14 সালে এক্সিবিশনটা হয় আলিয়াস ফ্রেসার্সের লা গ্যালারিতে। একটু পড়াশোনা করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো, কি পরিবর্তন আসলো সেটা নিয়ে একটু জানবো। কোথায় স্কলারশিপে গেলেন সেটিও? আমি স্কলারশিপটা পাই ফিলিপিন্সের ম্যানিলা ইউনিভার্সিটি, অ্যাচিনোডি ম্যানিলা ইউনিভার্সিটি। ওইখানে ফটো জার্নালিজম নিয়ে ওদের একটা ডিপার্টমেন্ট আছে, ACFJ বলে, এশিয়ান সেন্টার ফর জার্নালিজম, ওইটাতে। তো আমি খুবই চ্যালেঞ্জিং ছিল, চ্যালেঞ্জিং তো অবশ্যই, মানে সবগুলো স্কলারশিপই চ্যালেঞ্জিং থাকে। আমার জন্য ছিল, আমি তো তখন মানে চাকরি করি, তো চাকরির পাশাপাশি আমার পড়াশোনা চালানোটা কঠিন ছিল, কারণ আমাদের উইকলি 2 দিন করে ক্লাস থাকতো, আমাদের অনলাইন অন ক্যাম্পাস। প্রথমে বাংলাদেশ থেকে অনলাইনে ক্লাসটা শুরু হয়, তারপর ওখানে যে শেষ করা লাগে, এবং আমাদের একটা প্রজেক্ট মানে বছরব্যাপী করা লাগে। সেটা আমি যেহেতু নদী নিয়ে কাজ করতাম, আমি জলবায়ু পরিবর্তন নিয়ে ওইটা নিয়ে আমি করি। তো ওইটা হচ্ছে যে আমাকে তখন ক্লাসও করা লাগতো, আবার প্রতি মাসে 2 বার করে রাজশাহী যাওয়া লাগতো, ওখানে ছবি তুলতে হচ্ছে, মানুষের ইন্টারভিউ করতে হচ্ছে, ন্যারেশন নেওয়া লাগছে, অনেক কিছু। তো এর ভিতর দিয়ে ওই একটা বছর মানে অনেকটা প্রেশারে। তো আমার কাছে তখন মনে হচ্ছে যে না, প্রেশার তো আমাকে নিতেই হবে, কারণ এই প্রেশারটা না নিলে তো আমি শিখবো কিভাবে, এই প্রেশারের মধ্যে থেকেই শিখতে হবে। তো তখন আমি স্কলারশিপে যাই, ওখানে যে আমার প্রেজেন্টেশন হয় একটা বড় হল রুমে ওদের, ওইখানে ওই ফিলিপিন্সের যারা বড় বড় জার্নালিস্ট বা ইন্টারন্যাশনাল মিডিয়াতে যারা কাজ করেন তারা আসেন, তারা ওই আমার প্রেজেন্টেশন দেখেন এবং ওইটার উপরে নাম্বারিং করেন, অনেক ক্রিটিকও করেন, কথাবার্তা বলেন। তো ওইটা ছিল আমার একদম একটা মানে কি বলবো যে একদমই একটা নতুন এক্সপিরিয়েন্স। মানে আমি এই এমন এক্সপিরিয়েন্সের সাথে এর আগে প্রস্তুত ছিলাম না, মানে অ্যাজ এ প্রফেশন। এবং তখন আমি শিখলাম যে আসলে নিজের কাজ নিয়ে কিভাবে কথা বলতে হয়, বা নিজের কাজকে কিভাবে এক্সপোজ করা লাগে। কারণ আমরা তো আলোকচিত্রী হিসেবে ছবি তুলে ক্ষান্ত হলেই হবে না, আমাদেরকে কি ছবি তুললাম, কেন তুললাম, এই বিষয়টা কি, এই বিষয়টার সম্পর্কে আমাদেরকে কথা বলতে হবে। বেশিরভাগ সময় দেখা যায় যে আলোকচিত্রীদের, আমাদের বাংলাদেশে এখন এটা অনেক ডেভেলপ হয়েছে, যেমন আমাদের সময়, আমাদের একটা সময় ছিল যে আমরা ছবি তুলেছি, আমি ওখানে গিয়েছিলাম, আমি ছবি তুলেছি, শেষ, আমি আর কিছু বলতে পারছি না। কিন্তু আমিও একটা সময় পারতাম না বলতে, কিন্তু আমি যত এই ধরনের কাজের সাথে যুক্ত হয়েছি, তো তখন আস্তে আস্তে মনে হয়েছে যে না, এইটা একটা দক্ষতা। ছবি তোলাটা যেমন একটা দক্ষতা, বলাটাও একটা দক্ষতা। ছবি যারা আঁকে আর ছবি এখন যারা তোলে, তাদের দুজনের জন্য আসলে ছবি নিয়ে এক্সপ্লেন করাটা, এক্স্যাক্টলি, মানে কথা বলতে পারাটা ভীষণ জরুরি, এবং এইটা রপ্ত করাটা খুবই জরুরি, যে মানুষের সাথে মানে কি বলে যে ইন্টারঅ্যাকশন করাটা, সেটা আসলে সব সেক্টরের, সব ক্ষেত্রের মানুষেরই মনে হয় দরকার। যেটা আমাদের দেশে হয় না যে বলা হয় শিল্পীরা অনেক ভাবুক মানুষ, তারা কাজে নিবিষ্ট থাকে, কিন্তু আজকালকার যুগে আসলে কাজটাকে যদি আমি তুলে ধরতে না পারি, তাহলে হয়তো যাদের জন্য কাজটা করা তাদের পর্যন্ত পৌঁছে যাওয়া যায় না। সেখানে কতদিন ছিলেন? আমরা যেটা হলো যে বছর তো আমাদের ওখানে 1 মাসের মতন, মানে আমরা ওখানে যে শেষ করি প্রেজেন্টেশন, এবং আরো কিছু কোর্সের বিভিন্ন অংশ থাকে ওখানে। ওদের আবার কি বলে যে ইউনিভার্সিটি থেকে বিভিন্ন সাইট ট্যুরের মতন থাকে ওদের, ওগুলো করি। এবং আমাদের তখন হলো ফিলিপিন্সে তো টাইফুন হয়, প্রতি মাসে ওদের একটা করে হয়, কিন্তু ওটা ডিসেম্বর ছিল, তখন একটা বড় টাইফুন আসছিল। তা আমরা এটা কভার করতে গেছিলাম, এবং ওই টাইফুনের পরের দিন মনে আছে অনেক মানুষের ঘরবাড়ি ভেঙে যায়, অনেকে যে তারা যে শেল্টারে যায়, ওই শেল্টারে যে ছবি তুলি, ওখানে তাদের ইন্টারভিউ করি, তাদের সাথে কথা বলি। তো এই পুরো প্রসেসটা, মানে ওদের উদ্দেশ্যটাই থাকে, যেহেতু ইউ আর গোয়িং টু বি এ ফটো জার্নালিস্ট, তার মানে আপনি ওখানে যাচ্ছেন, আপনি কথা বলছেন, তাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন, সেই তথ্যকে আপনি স্টোরি করে আপনার ছবির সাথে যুক্ত করে আপনি এটাকে প্রকাশ করছেন। হ্যাঁ, মানে এইটাই ছিল তাদের মানে কি বলে যে এই স্কলারশিপের অংশ। এবং এইটাই তারা মনিটরিং করতো, যে যারা আসলো এখানে শিখতে, তারা এটা কতটা দক্ষতার সাথে করতে পারলো। তা আমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট ছিল, যে মানে যেহেতু একটা ইনস্ট্যান্ট ঘটনা, এবং সেটাকে ইনস্ট্যান্ট কভার করেই একদম অন স্পট থেকেই ছবি, ভিডিও
এবং ক্যাপশন করা, এটাকে মানে এবং কত দ্রুত করা, এটাও একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার। যে আপনি ঘটনাটা সকাল 7টায় আপনি 12টায় পাঠালেন, তাইলে হলো না। 7টার ঘটনা 8টার মধ্যে চলে যেতে হবে, এমন আর কি একটা ব্যাপার। সময়টাকে মাথায় রাখতে হবে। তো দেশে ফিরে এলেন এবং আপনি বলছিলেন সে সময় চাকরি করতেন। জি, সেই বছরই আপনি যুক্ত হয়েছিলেন? আমি সেই বছরই চাকরিতে যুক্ত হলাম, দৈনিক প্রথম আলোতে। জি, আচ্ছা। তো সেখানে আপনার 11 বছর কেটে গেছে এবং অনেক ধরনের অভিজ্ঞতা রয়েছে। রানা প্লাজা ধসের ঘটনার সময় আপনার একটি ভূমিকা রয়েছে, আমি শুনবো সেই ঘটনাটা। রানা প্লাজার ঘটনাটা হলো, তখন আমি ফ্রিল্যান্সিং, তখন কেবল খালি আমি ব্র্যাক ছাড়লাম। ব্র্যাক ছাড়ার পরেই 2013 সালের এপ্রিল মাসে, তো রানা প্লাজা যেদিন প্রথম হইলো, মানে আমার একটা সমস্যা আছে, আলোকচিত্রী হিসেবে এটা থাকাটা ঠিক না, এটাকে বলে প্রোক্রাস্টিনেশন। তো প্রোক্রাস্টিনেশন ক্রাইসিসের মানুষরা হলো কি ডিলেমায় ভোগে, করব কি করব না, করব কি করব না। এখন আমি তো জার্নালিজম করি না তখন, মানে তখনও জার্নালিজম বলতে আমি হার্ডকোর, যে ডেইলি নিউজ কভার করি না, আমি একটু ডকুমেন্টারি স্টাইলে কাজ করি। তো এখন ঘটনা যেদিন ঘটলো সেদিন আমি সকাল থেকে আমি খবর পাইছি সকালে, ঘটনা তো 8:30 15টায়, আমি খবর পাইছি 11টার দিকে, 10টা 11টার দিকে। পাওয়ার পরে যাই, তখন আমি যাবো কি যাবো না করতে করতে পরে আমি দুপুরে যাই। তো দুপুরে যে ততক্ষণে তো ম্যাসাকার, এত মানুষের এত ইয়েছে। তো আমি প্রায় আমার একটু সমস্যা হয়েছিল, মানে ওই ডেড বডির অনেক মানে স্মেল আসতেছিল, তো আমি এটা নিতে পারতেছিলাম না। আমি ঘুরে টুরে, কারণ যেহেতু আমি এগুলো ইভেন্ট করি না, আমি 6টা 7টা পর্যন্ত ছিলাম, আমি চলে আসি, এসে পরের দিন আবার যাই। তো এইভাবে যাওয়া আসা করে আমি প্রায় 7-8 দিন টানা ছবি তুলি। তো ছবি তোলার পরে যেটা হয়, ওই সময়ই একটা কল আসে, সেটা হলো জার্মানি থেকে। সেটা হলো যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, মানে যেটাকে টিআই, মানে এটা জার্মানির বার্লিনে ওদের আমাদের বাংলাদেশে তো টিআইবি, যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ, ওরা একটা গ্লোবাল কন্টেস্ট করে, সেটা হলো এন্টি কারাপশন। মানে এন্টি কারাপশন নিয়ে কি কি কর্মকাণ্ড বিভিন্ন দেশ থেকে ওরা ছবি পাঠায়। তো তখন এই কল দেখে আমি বললাম, রানা প্লাজার মতো ঘটনা, এর চেয়ে আর বড় কারাপশন কি হতে পারে। আমি তো তখন ইনস্ট্যান্ট রানা প্লাজার ছবি পাঠাই দিই, এবং খুব সম্ভবত জুলাইতে এটার মানে হয়, কি বলে যে জাজিং হয়, টাজিং হয়। ওরা আমাকে জানায় যে, ওরা অবশ্য আমার কাছ থেকে অনেক তথ্য নিচ্ছিল তখন আমি বুঝতে পারি যে ওরা হয়তো নোটিস করছে ব্যাপারটা। তো তখন আমি এটাতে পুরস্কার পাই, এই রানা প্লাজার ছবি দিয়ে, এন্টি কারাপশন ইয়েটাতে আর কি। তো ওইটা আমাকে একটা বড় আরেকটা অভিজ্ঞতা দেয়, এবং আমার তখন মানে মনে হয় যে না, আসলে এই ধরনের মানে তাৎক্ষণিক যেই ইস্যুগুলো একজন ফটো জার্নালিস্টের অবশ্যই, সেটা পরে হোক আগে হোক যখনই হোক, যে করা উচিত, কভার করা উচিত, এবং এটাকে গ্লোবাল মিডিয়াতে নিয়ে আসা উচিত, এবং সময়টাকে ধারণ করা। এক্স্যাক্টলি। একটু জানতে চাই, আলোকচিত্রে আপনি কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দেন? আলো, মুহূর্ত, নাকি আবেগ? আমি বেশি গুরুত্ব দেই হচ্ছে মানুষ। আমি মানুষের ছবি তুলতে পছন্দ করি, মানে যেই কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ধরনের মানুষ, মানে সেটা নদীর পাড়ের মানুষ, ঘরের ভেতরের মানুষ, রাস্তার মানুষ, সব জায়গায়। এবং মানুষের পোর্ট্রেটে বা একটা মানুষকে কেন্দ্র করে যেই ছবি হয়, মানে এইটা আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে অসাধারণ ছবি। সেটা একটা ঘরে ধরেন আমার মায়ের ছবিও হতে পারে, আমার মা বসে আছে, বসে রোদ লাগাচ্ছে, এটা তো হলো বিষয়। আর আমি যদি বলি যে ছবি তোলার সময় আপনি কি মানে মুহূর্ত ধরে রাখতে চান, বা আলোটা জরুরি কিনা, এই বিষয়গুলো খেয়াল করেন? এইটার আমি একটা টার্মে বিশ্বাসী, যেটা হেনরি কার্টিয়ার ব্রেসো যেটা করতেন, ওনার ক্ষেত্রে ওনার একটা টার্ম ছিল ডিসাইসিভ মোমেন্ট। আচ্ছা, আমি নট অনলি মোমেন্ট, আমি কিন্তু ডিসাইসিভ মোমেন্ট বলতেছি। মোমেন্ট তো থাকবেই, একটা ফটোগ্রাফে, একটা পাসপোর্ট সাইজের ছবিতেও মোমেন্ট থাকে, হ্যাঁ, কিন্তু ডিসাইসিভ মোমেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ইন ফটোগ্রাফি, যে আপনি এক্সাক্ট মোমেন্টটাতে আপনি আছেন কিনা, মানে আপনি নিজে আলোকচিত্রী হিসেবে, কারণ ওইটাই টাইমিং বলে। যে আমরা যেমন বলি যে, আমি একটা জিনিস খেয়াল করলাম পরে এই ডিসাইসিভ মোমেন্ট নিয়ে পড়াশোনা করতে, যে আরে এটা তো খুব অদ্ভুত, যে ছবি তোলার সময় আপনি যদি মুহূর্ত দেখে ফেলেন, তার মানে আপনি ইউ মিস দ্য মোমেন্ট, অ্যাকচুয়াল মোমেন্ট। আচ্ছা, আপনি মুহূর্ত দেখতে পারবেন না। মুহূর্তের সময় আপনি ক্লিক করবেন, কারণ তখন শাটার ওঠানামা করতেছে, আপনি কিভাবে দেখলেন মুহূর্ত? শাটার ওঠানামা তো কিছু দেখা যায় না, তখন তো একটা ব্ল্যাক উপরে ওঠে নামে, তাই না? তো তখন আমার কাছে মনে হয়েছে যে তার মানে ইটস এ ভেরি গুড লার্নিং। তার মানে আমাকে কখনোই যে কোনো একটা কিছু হচ্ছে বা হবে এরকম একটা ইন্টেনশনে আসি, কিন্তু আমাকে জাস্ট রেডি থাকতে হবে যে আমি ক্লিকটা করব অন রাইট মোমেন্ট।
আচ্ছা। তো এই ডিসাইসিভ মোমেন্টের সাথে যখন আমি পরিচিত হলাম এই ব্যাপারটার সাথে, তো আমার আছে এরকম অনেক ছবিতে আমার ডিসাইসিভ মোমেন্টের ব্যাপার আছে। নতুন বিষয় জানলাম, তাই না রোমান? হ্যাঁ, মানে তখন আমার কাছে মনে হয়েছে যে ডিসাইসিভ মোমেন্ট, এবং পরবর্তীতে আমি যখন ফটোগ্রাফির বিভিন্ন ওয়ার্কশপ নিতে গেলাম বা ক্লাস নিতে গেলাম, তো তখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, সবাইকেই আমি অ্যালার্ট করতাম যে আপনি ডিসাইসিভ মোমেন্ট সম্পর্কে সজাগ থাকেন। আচ্ছা আচ্ছা, সেটা ক্যামেরার এতে দেখা যায় না, মনিটরে দেখা যায় না সেই মোমেন্টটা? ডিজিটালে মানে আমি যদি ভিউ ফাইন্ডারের কথা বলি, মানে আমরা যদি ভিউ ফাইন্ডারে দেখি, তাহলে অনেস্টলি এইটা মোমেন্টটা দেখা যায় না, অনেস্টলি বলি। কারণ আপনি ধরেন একটা ছবি যদি 125 শাটার স্পিডে ওঠে, তার মানে 1 সেকেন্ডের 125 ভাগ। তো 1 সেকেন্ডের 125 ভাগের ওর যে কম্পন, ওর যে অনেক কিছুই কিন্তু আমাদেরকে ডিস্ট্রাক্ট করে, মানে মোমেন্টটা থেকে। আমি এটা বলতেছি, এটা খুবই সূক্ষ্ম কথা, যে মূল মোমেন্টটাতে আমরা থাকছি না। তার মানে আমি ক্লিক করছি, বা আমার হয়তো মানে সাবকনশিয়াস এমন ভাবে রেডি করা যে ওকে বলা আছে যে তুমি কিন্তু, কারণ আমি তো দীর্ঘদিন ধরে ছবি তুলছি, তো ও কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে যে ও এই লোক তাহলে এইটাই করে, যে তার মানে ব্রেইনকে ওইভাবে অর্ডার দেওয়া, ব্রেইন ওইভাবে রেডি থাকে, তখনই এটা হয়ে যায়। সত্যি। আপনি শুরুতে বলছিলেন যে প্যারিসে গিয়েছিলেন, এরকম নিশ্চয় অনেক দেশে যেতে হয়েছে। প্যারিসে যাবার উপলক্ষটা কি ছিল? প্যারিসে আমি ওই বছর 2015 সালে, ওটা হলো ক্লাইমেট স্টেট অফ ইমার্জেন্সি, একটা ফটো কন্টেস্ট, এটা ফাউন্ডেশন আলিয়াস ফ্রান্সেস, ফ্রান্স থেকে ওরা লঞ্চ করে। ওইখানে আমার ওই যে নদীর কাজটা জমা দেই। আচ্ছা। তো ওইটার ফার্স্ট প্রাইজ পাই, এবং ওরা ফার্স্ট প্রাইজের যেই অ্যাওয়ার্ড ছিল সেটা হলো ওইখানে 1 মাসের একটা রেসিডেন্সি, ওখানে থাকতে হবে, এবং মানে এক্সপ্লোর করা আর কি, মিউজিয়াম দেখা, ঘোরা, আর এক্সিবিশন ওখানে হবে, এক্সিবিশন অ্যাটেন্ড করতে হবে। এই তো খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার, যেটা আমার প্রদর্শনী শুরু হলো নভেম্বর মাসের 12 তারিখ সন্ধ্যায়। 13 তারিখ রাতে হচ্ছে একটা বড় একটা টেরোরিস্ট অ্যাটাক হয়, যেটা আইএস করে আর কি, 2015 সালে ফ্রান্সে, প্যারিসে। মানে 6টা জায়গাতে ওরা ফায়ারিং করে, এবং প্রায় 150 মানুষ মারা যায়। এবং আমি ওই রাতে যেটা হলো, আমি তো অনেক পরে খবর পেয়েছি, কারণ আমার তো টিভি নাই, কোনো কিছু নাই, ইন্টারনেট খুবই লিমিটেড ওখানে। এবং তখন আমি করলাম কি, আমাকে রাস্তায় আমি দেখলাম যে অনেক অ্যাম্বুলেন্স যাচ্ছে, তো পরে দেখলাম কি ওটা একটা প্রেসিডেন্টের প্রোটোকল ছিল। তারপর আমি রুমে গেলাম, তখন দেখলাম যে আমাকে আমার যে ফরাসি এক বন্ধু, সে আমাকে জানালো যে এরকম একটা ঘটনা হয়েছে, তুমি সেফ আছো কিনা। আমি বললাম যে হ্যাঁ, আমি তো সেফ আছি। তখন আমি বিবিসি, সিএনএন এগুলো দেখা শুরু করলাম, তখন দেখলাম যে এই ঘটনা। তো সারা রাত মোটামুটি একটা রেকি করে, রাতে পুরো শহর মানে ক্লোজ করে দিল, সবকিছু বন্ধ, ট্রাম, বাস টাস সব। আমি ভোরবেলা একদম আলো বের হওয়ার সাথে সাথে আমি স্পটগুলোতে যাই এবং ছবি তুলি প্রত্যেকটা স্পটের, অন স্পট। ওখানে তখন পুলিশ টুলিশ, অনেক মানুষ টানুষ এরকম যাই ছিল, আফটার ম্যাথ আর কি, আমি অন স্পট যেহেতু ছিলাম না। তো ওই ছবি তখন আমি ওখান থেকে, যেহেতু আমি তখন আমি প্রথম আলোতে কাজ করি, তো আমাকে অফিস থেকে তখন বললো যে আমরা তোমার ছবি ছাপতে চাই, যাই তুলছো পাঠাও। কিন্তু আমি তো গেছি অফিসের কাজে না, আমি তো গেছি আমার মানে অ্যাওয়ার্ড অ্যাটেন্ড করতে। তো তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আমি পাঠাচ্ছি। তখন টাইমের একটা সমস্যা, 5 ঘন্টার এদিক সেদিক। তা আমি তখন ছবি তুলতাম, পাঠাতাম, ক্যাপশন টপশন দিলাম। তো তারপরে যেটা হলো, পরের দিন বলে ঢেকি স্বর্গে গেল ধান ভাই, হ্যাঁ মানে অনেকটা তাই। পরের দিন প্রথম আলোর ফার্স্ট পেজে একটা বড় করে ওরা 3C কলামে ছবি ছাপলো, আমার স্টোরি সহ, আমি লেখা টেখা দিলাম, ক্যাপশন টপশন সবকিছু। তো এইভাবে করতে করতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেব, উনি তখন বললেন যে আমাকে পুরো শহর ঘুরে একটা স্টোরি করতে। সেটা হচ্ছে আমাদের ছুটির দিনে একটা সাপ্লিমেন্ট বের হয় শনিবার, সেটার জন্য। তো এইটা করতে যে আমাকে 7 দিন ঘোরা লাগছে, কারণ ইনফরমেশন নেয়া, এই যে মিউজিয়ামগুলো বন্ধ, ওইখানে সরকারি শোক চলতেছিল, অনেক কিছু। তো তখন আমি যে ঘুরে টুরে প্রায় 1500 ওয়ার্ডের একটা বড় স্টোরি করলাম, আরো ছবি তুললাম, সেই ছবি টবি তুলে পাঠালাম। তারপরে ছুটির দিনেতে একটা বড় স্টোরি গেল, থমকে যাওয়া প্যারিসের ডায়েরি, এই নামে আর কি। এত ছবির গল্প শুনছি, একটু ছবি তো না দেখলে হয় না, আমরা একটু নিজেরা দেখতে চাই এবং দর্শকদেরও দেখাতে চাই। অবশ্যই। দর্শক, চলুন আমাদের আজকের অতিথি আলোকচিত্রী সুমন ইউসুফের কাজের কিছু নমুনা দেখি।
অসাধারণ। খুব মানে আপনি যে ছবিগুলোর কথা বলছিলেন তার অনেকগুলো এখানে রয়েছে, একটু বিস্তারিত শুনি এই ছবিগুলোর পেছনের ইতিহাস। প্রথমে যেটা হলো, প্রথমেই আমার নদীর ছবি, যেটা আমি ওই যে বলছিলাম যে রাজশাহীতে পদ্মা নদীর ছবি তুললাম, ওইখানের কয়েকটা ছবি। তারপরে আমি ম্যানিলাতে যখন ছিলাম, ওইখানে আমি একটা স্লাম নিয়ে কাজ করেছিলাম। আচ্ছা, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে একটা গ্রেভিয়ার্ড, এটা পুরনো স্প্যানিশ গ্রেভিয়ার্ড, মানে ফিলিপিন্সে তো স্প্যানিশ কলোনি ছিল, তো এইটাতে এখন মানুষ থাকে। আচ্ছা, ওই কবরের মাঝখানে মাঝখানে ঘর করে করে থাকে। তো এইটা আমি তখন, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, তখন আমি বেশ কিছুদিন এখানে ছবি তুলছি। তো এইখানেও কিছু ছবি আছে ওটার। তারপরে তো প্যারিস অ্যাটাক 2015 সালে প্যারিস অ্যাটাক হয়। প্যারিস অ্যাটাকের যে ছবিগুলো, যেটা এক্সিবিশন পরে আবার ঢাকায় আলিয়াস ফ্রাসেজে হয় 2016-তে। আর এরপরে যেটা হলো 2017-তে আমি একটা প্রজেক্টের, একটা কমিশন প্রজেক্ট, সেটা হলো স্প্যানিশ একটা সংস্থা ইন্ডিটেক্স, ওরা একটা প্রজেক্ট দেয়। সেটা হচ্ছে যে একজন স্প্যানিশ ফটোগ্রাফার এবং বাংলাদেশি ফটোগ্রাফার, এদের দুইজনের একটা কোলাবোরেশন ওয়ার্ক। আমাদের বিষয় ছিল যাযাবর। আচ্ছা। তো যাযাবরের ওই স্প্যানিশ ফটোগ্রাফার যে ছিল সালভাদোর আরিয়ানো, ও কাজ করেছিল বেদে নিয়ে। ও বাংলাদেশে এসেছিল, বাংলাদেশের ছবি তোলে। আর আমি কাজ করেছিলাম নোমাড নিয়ে, মানে ইন টার্মস অফ নোমাড, সব ধরনের আর কি। তো আমরা টোটাল 4 মাস ছবি তুলি, মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাংলাদেশের। তো ছবি তোলার পরে সেই ছবিগুলো দিয়ে শিল্পকলা একটা এক্সিবিশন হয় 2017 সালের অক্টোবর মাসে, একটা বড় এক্সিবিশন হয়। আর এরপরে বই বের হয় একটা, দেস্তারাদোস নামে। দেস্তারাদোস এটা একটা স্প্যানিশ শব্দ, এটার বাংলা আক্ষরিক দ্বারা এরকমই, যাযাবর। হ্যাঁ, যাদের কোনো ঠিকানা নাই এরকম। এইটা স্পেন থেকে বের হয়, স্পেনের মাদ্রিদ থেকে বইটা বের হয়, এবং ওরা তখন বাংলাদেশে অনেক কপি পাঠায়, মিনিস্ট্রিতে যায়, বিভিন্ন জায়গায়। মানে এটা একটা আর্কাইভাল বুক হিসেবে, রিসার্চ বুক হিসেবে ওরা করে আর কি। এরপরে যেটা হয়, আমি মোটামুটি রিসেন্টলি আমি কাজ করলাম মস্কো ফ্যাশন উইকে, এই গত সেপ্টেম্বরে। ওখানে প্রথম আলো থেকে যাই। মস্কো ফ্যাশন উইক হচ্ছে, ওরা বছরে একটা শো করে ওখানে। ওরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফটোগ্রাফার, কোরিওগ্রাফার, ডিজাইনার ওদেরকে ইনভাইট করে, এবং ওখানে 7 দিনের একটা শো হয়, সামিট হয়। ওগুলোতে অ্যাটেন্ড করে ওটার একটা স্টোরি করা লাগে। তো আমি প্রতিদিন প্রায় 7টা-8টা করে ফ্যাশন শোর ছবি তুলছি বিভিন্ন লোকেশনে, ওদের স্ট্রিটে, মিউজিয়ামে, গ্যালারিতে, লিও তলস্তের বাড়িতে, পুশকিন মিউজিয়ামে, বিভিন্ন জায়গায়। তো এইগুলা কভার করি মোটামুটি। তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল, মস্কোর এক্সপিরিয়েন্সটা। এবং ছবি তুলতে যে আমার কাছে তখন মনে হয়েছে যে আসলে যতবারই আমি ফিল করছি যে আমি খুব চাপে আছি এবং এত চাপ আমি আর নিতে পারতেছি না, তখনই আমার ছবি সবচেয়ে বেশি ভালো হয়েছে। চাপে থাকলে অনেক সময় ভালো হয় সবকিছু। একটু জানতে চাই যে এই মুহূর্তে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন, কিংবা পরবর্তী আকর্ষণ কি আসছে আপনার কাছে? আমার তো মানে আকর্ষণ বলতে মানে হয় কি, আমি প্রায় 24 বছর হলো আমি ফটোগ্রাফি করছি। 24 বছর মানে, হ্যাঁ, 2 যুগ পার হয়ে গেছে। তো 2017 সালের পর থেকেই আমার মধ্যে এক ধরনের, ওই যে বললাম যে নতুন কিছুর সাথে ইনভলভ হওয়ার যে ব্যাপারটা, তো আমার তখন মনে হতো যে মিউজিকের সাথে কখনো ইনভলভ হয়ে দেখা দরকার যে কি হয়। তো আমার ছোটবেলা থেকে পিয়ানোর প্রতি খুবই আকর্ষণ, ভীষণ রকম। এবং পিয়ানো কিভাবে বাজায়, কই পাওয়া যায়, কিভাবে করে, কিচ্ছু জানি না, কারণ আমাদের তো সার্কেলের মধ্যে কেউ নাই যে পিয়ানো বাজায় বা রাখে। তো যাই হোক, আমি সাহস করে 2017 সালে একটা ডিজিটাল পিয়ানো কিনে আমি নিজেই বাসায় টুংটাং করা শুরু করলাম। তারপরে আমি একটা কোরিয়ান স্কুলে ভর্তি হলাম, সেই স্কুলে 4 বছর আমি কমপ্লিট করলাম। করার পরে আমি বাকিটা সেলফ টট, মানে আমি নিজে নিজে ক্লাসিক্যাল যে মাস্টার কম্পোজার বেথোভেন, এরিক স্যাটি, তারপরে দেবুসি, ওনাদের কম্পোজিশনগুলো বাজানো শুরু করলাম, শেখা শুরু করলাম। আর কন্টেম্পোরারি এখন যেগুলো আছে, তো শিখতে শিখতে তখন আমার ফেসবুকে বিভিন্ন জায়গায় আমি এগুলো পোস্ট করি, তো মানুষ দেখে, সবাই খুব ইন্সপায়ার্ড হয়। এবং আমার কাছে একটা জিনিস খুবই ইন্টারেস্টিং লাগছে যে জিনিসটা, সেটা হলো যে অনেকের পিয়ানোর প্রতি আগ্রহ, অনেক মানুষের, এবং বিস্ময়ও প্রকাশ করছে যে আপনি এটা কিভাবে। আমি বললাম যে এটা তেমন কিছু না, আপনি চাইলে এটা অ্যাডপ্ট করতে পারবেন, বাজাতে পারবেন। তো তখন অনেকে বলল যে শেখার জন্য, তখন আমি এই রিসেন্টলি আমি পিয়ানো শেখানো শুরু করলাম, মানে খুব লিমিটেডলি। 22 সাল থেকে আপনি শুরু করেছেন? আমি 2022 সাল থেকে শুরু করেছিলাম। শুরু করে আমি নিকেতনে প্রথমে স্কুল করি একটা, কিন্তু তখন একটা প্রবলেম হলো যে আমি সামাল দিতে পারছিলাম না, কারণ আমার তখন নিজেরই একটা প্র্যাকটিসিং পর্যায়ে, যে
প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করা লাগে। এখন আমার চাকরি, প্র্যাকটিস, এত কিছু সামাল দিয়ে না আমি আর পারছিলাম না, তখন আমি বন্ধ করে দিই। তো তখন আমি ভাবি যে আমি আরেকটু আগাই, অ্যাটলিস্ট 1-2 বছর, তারপরে তো আমি এরপরে যখন বসুন্ধরায় বাসা নিই, ওইখানে যে তখন আমার কাছে মনে হয় যে এখানে একটা ভালো কমিউনিটিও আছে, সব কিছু মিলে এখন এইখানে শুরু করা যায়। তা আমি স্কুল বলতে কি, আমি আসলে স্কুল না, মানে আমি নিজে যেটা করি যে আমার এটার নাম হচ্ছে দ্য পিয়ানো টিচার। এটা একটা মুভির নামে, 2002 সালের একটা বিখ্যাত মুভি দ্য পিয়ানো টিচার। তা আমি সলো টিচার, মানে কেউ শিখতে চাইলে আমি যদি তার বাসায় পিয়ানো থাকে বা ডিজিটাল পিয়ানো থাকে, আমি বাসায় যেও শিখাই, আবার আমার নিজের বাসাতে যেটা আছে এখানেও এসে শেখাই। আমাদের বসুন্ধরায় কিছু নেইবার আছে, তারা আসে, তারপরে কিছু ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চারা আছে, ওরাও শেখে, ওদের বাসায় পিয়ানো আছে, ওখানে যাওয়া শেখে। লাবণ্য শিখবে নাকি? বাহ, খুব, আমার তো আগ্রহ তৈরি হচ্ছে, আমি ভাবছি তোমাকে নিয়ে একবারে শেখা শুরু করব। আমরা একটু শেষ মুহূর্তে যেহেতু চলে এসেছি, আপনার পরিবার নিয়ে শুনতে চাই। তারা আসলে আপনাকে নিয়ে অবশ্যই গর্ববোধ করে। আপনার জীবনে তাদের প্রভাব কতটুকু? আমার জীবনে অবশ্যই অনেক প্রভাব। কারণ হলো আমি আমার স্ত্রীর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। কারণ আমি এই যে দেখেন, আমার চাকরি সামাল দিয়ে আমি বাসায় আসলে কিন্তু আমি বসে গল্প করি না, আমি পিয়ানো রুমে ঢুকে যাই। কারণ আমার তো ওই প্র্যাকটিসের টাইমিংটা কভার করা লাগে। হ্যাঁ, একদমই। তো যার কারণে ও এটা নিয়ে কোনো অভিযোগ করে না, বা করলেও মাঝে সাঝে, খুব বেশি না, কিন্তু সে আমাকে অনেক স্পেস দেয় এটার জন্য। এই জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ তার কাছে। এবং আমার বড় মেয়ের বয়স তো 13, সে আমার কাছে শেখে সে। আবার আমার ছোট মেয়ের বয়স হলো 1 বছর। এখন ওকে আবার ম্যানেজ করা একটু ডিফিকাল্ট, কারণ ও মানে স্বাভাবিক বাচ্চা থাকলে বাসায় যা হয় আর কি। কিন্তু এত কিছুর পরেও আমি আমার যে এই জার্নিটা আমি স্মুথলি করতে পারছি, মানে এটার জন্য আমি পরিবারের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। অবশ্যই পরিবার যদি সাথে থাকে তাহলে বিশ্ব জয় করা যায়। একদম। এবং আজকে আপনি আমাদের মন জয় করলেন, আপনার শিল্পী সত্তা আমাদেরকেও ছুঁয়েছে, এবং আশা করছি দর্শকও ভীষণভাবে উপভোগ করেছে। ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।